মধ্যপ্রাচ্যের সবচেয়ে স্পর্শকাতর জলপথ হরমুজ প্রণালী, আর সেই এলাকাতেই এবার ঘটেছে এমন এক ঘটনা যা ঘিরে শুরু হয়েছে তীব্র জল্পনা কল্পনা। মার্কিন সামরিক শক্তির অন্যতম প্রতীক AH-64 অ্যাপাচি হেলিকপ্টার হঠাৎ করেই বিধ্বস্ত হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে। প্রশ্ন উঠছে, এটি কি নিছক দুর্ঘটনা নাকি এর পেছনে রয়েছে আরো বড় কোনো রহস্য? ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই এই ঘটনা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই জানতে চাইছেন, যুদ্ধবিরতির মতো পরিস্থিতির মধ্যেও কেন হরমুজ প্রণালীর কাছে সক্রিয় ছিল মার্কিন সামরিক হেলিকপ্টার। প্রতিবেদন অনুযায়ী ইরান ইসরায়েল সংঘাত যখন চরম পর্যায়ে, ঠিক সেই সময় হরমুজের কাছাকাছি এলাকায় একটি মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার দুর্ঘটনার শিকার হয়। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে প্রকাশিত তথ্যে বলা হয়েছে, হেলিকপ্টারে থাকা 2 ক্রু সদস্যকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। তবে কি কারণে এই দুর্ঘটনা ঘটেছে সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি ওয়াশিংটন। মার্কিন প্রশাসনের নীরবতা ঘটনাটিকে আরো রহস্যময় করে তুলেছে। অনেকের ধারণা, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত প্রকৃত কারণ গোপন রাখা হচ্ছে। সামরিক বিশ্লেষকদের একাংশের মতে, সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালী ঘিরে মার্কিন সেন্ট্রাল কমান্ডের তৎপরতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গুরুত্বপূর্ণ এই জলপথে নজরদারি জোরদার করতে যুদ্ধবিমান, ড্রোন এবং অ্যাপাচি হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছিল। এমন পরিস্থিতিতে হঠাৎ একটি অ্যাপাচির বিধ্বস্ত হওয়া নানা প্রশ্নের জন্ম দিয়েছে। এটি কি কোনো প্রযুক্তিগত ত্রুটির ফল, নাকি নজরদারি অভিযানের সময় অপ্রত্যাশিত কোনো পরিস্থিতির মুখে পড়েছিল হেলিকপ্টারটি? সেই উত্তর এখনো স্পষ্ট নয়। বিশ্বের সবচেয়ে কার্যকর আক্রমণাত্মক হেলিকপ্টারগুলোর মধ্যে অ্যাপাচির নাম সবার আগে আসে। স্থলযুদ্ধে ট্যাঙ্ক ধ্বংস, শত্রুর অবস্থান শনাক্ত করা এবং সেনাদের সরাসরি সহায়তা দেওয়ার জন্য এটি বিশেষভাবে তৈরি করা হয়েছে। হেলিকপ্টারটির সামনের অংশে থাকে শক্তিশালী 30 মিলিমিটার চেইন গান, যা স্বল্প সময়ে বিপুল সংখ্যক গোলা ছুড়তে সক্ষম। এছাড়া এতে সংযুক্ত থাকে অত্যাধুনিক সেন্সর ও লক্ষ্য শনাক্তকরণ ব্যবস্থা, যা রাত কিংবা প্রতিকূল অবস্থাতেও কার্যকরভাবে কাজ করতে পারে। অ্যাপাচির আরেকটি বড় শক্তি হলো এর হেলফায়ার ক্ষেপণাস্ত্র। দূরবর্তী লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাত হানার সক্ষমতা থাকায় এটি আধুনিক যুদ্ধক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ অস্ত্র হিসেবে বিবেচিত হয়। একই সঙ্গে ভারী বর্ম ও উন্নত প্রতিরক্ষা ব্যবস্থার কারণে অ্যাপাচিকে অনেক সময় উড়ন্ত ট্যাঙ্ক বলেও অভিহিত করা হয়। ফলে এমন একটি হেলিকপ্টারের দুর্ঘটনা সামরিক মহলে স্বাভাবিকভাবেই কৌতূহলের জন্ম দিয়েছে। হরমুজ প্রণালীতে মার্কিন উপস্থিতি বরাবরই গুরুত্বপূর্ণ ছিল। এই অঞ্চলে ছোট নৌযানের সম্ভাব্য হামলা প্রতিরোধ, আকাশ নজরদারি এবং ড্রোন মোকাবিলার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করত অ্যাপাচি হেলিকপ্টার। তাই এই ঘটনার প্রকৃত কারণ কি সেটি জানতে এখন অপেক্ষা করছে আন্তর্জাতিক গণমাধ্যম, সামরিক বিশ্লেষক এবং পুরো বিশ্ব। তদন্ত প্রতিবেদন প্রকাশের পরই হয়তো পরিষ্কার হবে এটি ছিল একটি সাধারণ দুর্ঘটনা নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো বড় কোনো গল্প। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের আগুন। কয়েক ঘন্টা আগেও যেটাকে অনেকেই সীমিত উত্তেজনা বলে মনে করছিলেন, মুহূর্তের মধ্যেই সেটি রূপ নেয় এক বিস্ফোরক সংঘাতে। ইসরায়েলের যুদ্ধবিমান যখন তেহরান, ইস্পাহান এবং তাবরিজের আকাশে বিস্ফোরণের আগুন ছড়িয়ে দিচ্ছিল, তখন হয়তো তেল আবিব কল্পনাও করেনি যে পাল্টা জবাব আসবে আরেক দিক থেকে। এমন এক দিক থেকে যেখান থেকে বহুদিন ধরে অপেক্ষা করছিল পুরো অঞ্চল। কারণ এবার শুধু ইরান নয়, যুদ্ধে সক্রিয় হয়ে উঠেছে ইয়েমেনও। দখলদার ইসরায়েলের দিকে ছুটে এসেছে একের পর এক ক্ষেপণাস্ত্র। মুহূর্তের মধ্যে বেজে ওঠে সতর্কতা সাইরেন, আতঙ্কে আশ্রয়কেন্দ্রের দিকে দৌড়াতে শুরু করে মানুষ। ইসরায়েলের মধ্যাঞ্চলের আকাশে ভেসে ওঠে যুদ্ধের সেই পরিচিত শব্দ। আর তখনই পরিষ্কার হয়ে যায়, মধ্যপ্রাচ্যের এই সংঘাত আর কেবল ইরান বনাম ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ নেই। ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা দীর্ঘদিন অনেকটা নীরব ছিল, কিন্তু সেই নীরবতা যে ছিল ঝড়ের আগের নীরবতা, সে এখন বুঝতে পারছে সবাই।
ইসরায়েলি সূত্রের দাবি, ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের লক্ষ্য ছিল নেভাতিম এবং তেল নভ বিমান ঘাঁটি। যদিও তেল আবিব বলছে অধিকাংশ ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে, কিন্তু প্রশ্ন উঠেছে অন্য জায়গায়। প্রশ্ন হলো, যদি একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রতিরক্ষা বলয় ভেদ করতে পারে, তাহলে পরবর্তী আক্রমণে কি ঘটবে? এর পেছনে রয়েছে আরও বড় একটি কারণ। রোববার লেবাননের রাজধানী বৈরুতে নতুন করে হামলা চালায় ইসরায়েল। যুদ্ধবিরতির পরিবেশকে উপেক্ষা করে চালানো সেই অভিযানের পর থেকেই উত্তেজনা দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করেছে পুরো অঞ্চলে। প্রথমে ইরানের পক্ষ থেকে ক্ষেপণাস্ত্র হামলা, তারপর ইসরায়েলের পাল্টা আঘাত, আর তার কয়েক ঘন্টা পরই যুদ্ধক্ষেত্রে প্রবেশ ইয়েমেনের। অর্থাৎ এখন আর একটি ফ্রন্ট নয়, একসঙ্গে একাধিক ফ্রন্টের চাপের মুখে পড়ছে ইসরায়েল। আর এখানেই সবচেয়ে বড় উদ্বেগের কারণ দেখছেন সামাজিক বিশ্লেষকরা। কারণ প্রতিরোধ অক্ষের সদস্যরা যদি একই সময়ে বিভিন্ন দিক থেকে চাপ সৃষ্টি করে, তাহলে মধ্যপ্রাচ্যের যুদ্ধের মানচিত্র সম্পূর্ণ বদলে যেতে পারে। কিন্তু এই গল্পের সবচেয়ে ভয়ঙ্কর অংশটি এখনো সামনে আসেনি। কারণ একই সময়ে এমন একটি ঘটনা ঘটেছে যা সৌদি আরবকেও অস্বস্তিতে ফেলে দিয়েছে। বিস্ফোরণের শব্দ শুধু ইরান বা ইসরায়েলে সীমাবদ্ধ থাকেনি, কেঁপে উঠেছে আরেকটি গুরুত্বপূর্ণ দেশও। আর সেখান থেকেই শুরু হচ্ছে নতুন রহস্য। এক সময়ের পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করত একটি শক্তি। যুদ্ধ হোক কিংবা শান্তি, অর্থনীতি হোক কিংবা কূটনীতি, শেষ কথা যেন বলতো ওয়াশিংটন। কিন্তু এখন প্রশ্ন উঠছে, সেই যুগ কি সত্যি শেষ হয়ে যাচ্ছে? ইতিহাসের পাতায় সবচেয়ে প্রভাবশালী বিশ্ব ব্যবস্থাগুলোর একটির পতন কি আমাদের চোখের সামনেই ঘটছে? বিশ্ব রাজনীতিতে দীর্ঘদিন ধরে একটি শব্দ খুব পরিচিত ছিল, প্যাক্স আমেরিকানা। অর্থাৎ এমন এক বিশ্ব ব্যবস্থা যেখানে যুক্তরাষ্ট্র শুধু সামরিক শক্তি নয়, আন্তর্জাতিক নিয়মকানুন, বাণিজ্য, মানবাধিকার এবং বৈশ্বিক নেতৃত্বের কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করত। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে সেই কাঠামোতে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের নীতিতে যে পরিবর্তন এসেছে, সেটিকে অনেক বিশ্লেষক বিশ্ব ব্যবস্থার মোড় ঘুরে যাওয়ার মুহূর্ত হিসেবে দেখছেন। একসময় জাতিসংঘ, আন্তর্জাতিক মুদ্রা তহবিল, বিশ্বব্যাংক এবং বিশ্ব বাণিজ্য সংস্থার মতো প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার পিছনে ওয়াশিংটনের বড় ভূমিকা ছিল। মানবাধিকার, গণতন্ত্র, শরণার্থী সুরক্ষা কিংবা আন্তর্জাতিক সহযোগিতার মতো বিষয়গুলো ছিল মার্কিন পররাষ্ট্রনীতির গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু এখন সেই আদর্শের জায়গায় ক্রমেই গুরুত্ব পাচ্ছে জাতীয় স্বার্থ, অর্থনৈতিক হিসাব এবং কঠোর বাস্তববাদী কূটনীতি। এই পরিবর্তনের সবচেয়ে বড় প্রভাব পড়েছে মানবিক সহায়তা খাতে। বিশ্বজুড়ে খাদ্য, চিকিৎসা এবং উন্নয়ন সহায়তার জন্য যে অর্থ বরাদ্দ হতো, তার বড় অংশ এখন প্রতিরক্ষা ও সামরিক খাতে স্থানান্তরিত হচ্ছে। ফলে বহু অঞ্চলে নতুন করে মানবিক সংকট তৈরি হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এই প্রবণতা অব্যাহত থাকলে আগামী বছরগুলোতে বিশ্বের দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। অন্যদিকে এই শূন্যস্থান দ্রুত পূরণ করার চেষ্টা করছে নতুন শক্তিগুলো। বিশেষ করে চীন ক্রমশ নিজেদের প্রভাব বিস্তার করছে এশিয়া, আফ্রিকা এবং লাতিন আমেরিকার বিভিন্ন অঞ্চলে। তবে সমালোচকদের মতে এই বিশ্ব ব্যবস্থা আগের মতো আদর্শ নির্ভর নয়, বরং এটি অনেক বেশি স্বার্থভিত্তিক এবং কৌশলগত। এর মধ্যেই আরও একটি ভয়ঙ্কর প্রবণতা সামনে এসেছে। বিশ্বের বড় শক্তিগুলো আবারও অস্ত্র প্রতিযোগিতায় নেমেছে। পারমাণবিক অস্ত্র আধুনিকায়ন, নতুন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং সামরিক প্রযুক্তিতে বিপুল বিনিয়োগ বাড়ছে। যুক্তরাষ্ট্র, চীন এবং রাশিয়ার মধ্যে বাড়তে থাকা প্রতিযোগিতা অনেকের কাছেই নতুন স্নায়ুযুদ্ধের ইঙ্গিত দিচ্ছে। ফলে মাঝারি শক্তির দেশগুলোর মধ্যেও নিরাপত্তাহীনতা বাড়ছে। অনেক দেশ এখন মনে করছে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে হলে শক্তিশালী সামরিক সক্ষমতা গড়ে তোলা ছাড়া বিকল্প নেই। আর এখান থেকেই জন্ম নিচ্ছে নতুন উদ্বেগ। কারণ এই প্রতিযোগিতা যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে ভবিষ্যতে পুরো বিশ্ব আরও অনিশ্চিত এবং আরও বিপজ্জনক হয়ে উঠতে পারে।
এ কারণেই আজ অনেক ইতিহাসবিদ এবং বিশ্লেষক বলছেন, আমরা হয়তো একটি যুগের সমাপ্তি প্রত্যক্ষ করছি। এমন একটি যুগ যেখানে যুক্তরাষ্ট্র ছিল বৈশ্বিক নেতৃত্বের প্রধান কেন্দ্র, কিন্তু সেই জায়গায় কি আসছে? নতুন বিশ্ব ব্যবস্থা কি আরো স্থিতিশীল হবে নাকি আরো অস্থির হবে? বিশ্ব কি নতুন ভারসাম্য খুঁজে পাবে নাকি প্রবেশ করবে আরো বড় সংঘাতের যুগে? সেই প্রশ্নের উত্তর এখনো অজানা। তবে একটি বিষয় নিশ্চিত, বিশ্ব রাজনীতির মানচিত্র দ্রুত বদলাচ্ছে, আর সেই পরিবর্তনের শেষ কোথায় গিয়ে থামবে সেটাই এখন পুরো পৃথিবীর কাছে সবচেয়ে বড় রহস্য। ইরানের কাছে থাকা সমৃদ্ধ ইউরেনিয়াম এখন কোথায়, কতটা আছে, আদৌ কি আগের জায়গাতেই রয়েছে কিনা? অবাক করার বিষয় হলো এই প্রশ্নগুলোর উত্তর এখন দিতে পারছে না বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরমাণু তদারকি সংস্থাও। আর সেখান থেকেই শুরু হয়েছে নতুন রহস্য, নতুন উদ্বেগ এবং নতুন বিতর্ক। সাম্প্রতিক যুদ্ধের পর ইরানের পারমাণবিক কর্মসূচি আবারও আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। কারণ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকে দেশটির গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোতে নিয়মিত প্রবেশাধিকার হারিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA। ফলে তেহরানের পারমাণবিক কার্যক্রমের প্রকৃত অবস্থা এখন অনেকটাই অন্ধকারে। ফাঁস হওয়া একটি প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ সম্পর্কে নির্ভরযোগ্য কোনো তথ্য নেই IAEA এর কাছে। শুধু মজুদের পরিমাণই নয়, সেই ইউরেনিয়াম কোথায় রাখা হয়েছে, কি অবস্থায় আছে, কিংবা এর বর্তমান গঠন কি, এসব বিষয়ও নিশ্চিত করতে পারছে না সংস্থাটি। আর এখানেই তৈরি হয়েছে সবচেয়ে বড় প্রশ্ন, কারণ কোনো দেশের পারমাণবিক কর্মসূচি সম্পর্কে আন্তর্জাতিক পর্যবেক্ষণ কমে গেলে স্বাভাবিকভাবেই সন্দেহ বাড়তে থাকে, বিশেষ করে যখন সেই দেশটি বহু বছর ধরে পারমাণবিক ইস্যুতে বৈশ্বিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে। পরিস্থিতিকে আরও জটিল করেছে আরেকটি বিষয়। IAEA বলছে তারা এখন নিশ্চিতভাবে বলতে পারছে না ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম কমিয়েছে, বন্ধ করেছে নাকি আগের মতোই চালিয়ে যাচ্ছে। অর্থাৎ বিশ্বের অন্যতম আলোচিত পারমাণবিক কর্মসূচির বর্তমান অবস্থা নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় কার্যত ধোঁয়াশার মধ্যে রয়েছে। বিশ্লেষকদের মতে তথ্যের এই ঘাটতি শুধু প্রযুক্তিগত সমস্যা নয়, এটি কূটনৈতিক এবং নিরাপত্তাগত উদ্বেগও তৈরি করছে। কারণ যখন তথ্য থাকে না তখন গুজব বাড়ে, আর গুজব যখন পারমাণবিক কর্মসূচিকে ঘিরে হয় তখন তার প্রভাব পুরো অঞ্চলের নিরাপত্তার উপর পড়তে পারে। এদিকে IAEA স্পষ্ট জানিয়ে দিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক করতে ইরানের পূর্ণ সহযোগিতা প্রয়োজন। পরিদর্শকদের প্রবেশাধিকার পুনরায় নিশ্চিত না হলে দেশটির পারমাণবিক কর্মসূচির প্রকৃত চিত্র জানা সম্ভব নয় বলে মনে করছে সংস্থাটি। তবে এখানেই থামছে না আলোচনা, কারণ বিশ্বের সাম্প্রতিক সময়ের ইরানের শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতা এমন বক্তব্য দিয়েছেন যা নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। তারা বলেছেন প্রয়োজন হলে দেশটি আরও কঠোর সিদ্ধান্ত নিতে পারে, আর সে কারণেই আন্তর্জাতিক অঙ্গনে নতুন প্রশ্ন উঠছে। তাহলে কি ইরানের পারমাণবিক সক্ষমতা আগের চেয়ে আরও এগিয়ে গেছে, নাকি এটি কেবল রাজনৈতিক চাপ তৈরির একটি কৌশল? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যখন আন্তর্জাতিক পরিদর্শকরাই নিশ্চিত নন যে ইরানের ইউরেনিয়াম কোথায় এবং কি অবস্থায় রয়েছে, তখন তেহরানের পারমাণবিক কর্মসূচি আসলে কতদূর এগিয়েছে? এই প্রশ্নগুলোর উত্তর এখনো অজানা। কিন্তু একটি বিষয় নিশ্চিত, ইরানকে ঘিরে পারমাণবিক রহস্য যত বাড়বে, মধ্যপ্রাচ্যের উত্তেজনাও তত বাড়তে থাকবে। আর সেই রহস্যের পর্দা কবে উঠবে সেটি এখন পুরো বিশ্বের নজরের কেন্দ্রবিন্দু। ইরানের হাতে কি লুকিয়ে আছে এমন কিছু জানিয়ে রাতের ঘুম হারাম হয়ে গেছে আমেরিকা আর ইসরায়েলের। বছরের পর বছর বিমান হামলা, শত শত কোটি ডলারের সামরিক অভিযান, অত্যাধুনিক বাংকার বাস্টার বোমা, কিন্তু তারপরও একটি জিনিসের নাগাল পায়নি ওয়াশিংটন। সেটি হলো ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের বিশাল মজুদ, যে ইউরেনিয়াম নিয়ে এখন বিশ্বজুড়ে নতুন আতঙ্ক।
কারণ অনেক বিশ্লেষকের মতে এই মজুদ থেকেই তৈরি করা সম্ভব একাধিক পারমাণবিক অস্ত্র। আর সেই কারণেই শুরু হয়েছে এক নতুন ভূ রাজনৈতিক লড়াই। প্রশ্ন হলো, ইরান আসলে কোথায় লুকিয়ে রেখেছে সেই ইউরেনিয়াম, আর কেন সেটি উদ্ধার করতে গিয়েও পিছিয়ে এসেছে যুক্তরাষ্ট্র? বিষয়টি শুরু হয় একাধিক সামরিক অভিযানের পর। বছরের পর বছর ধরে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র বারবার দাবি করেছে তারা ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করতে চায়, কিন্তু বাস্তবতা ভিন্ন। হামলার পরও ইউরেনিয়ামের বড় অংশ অক্ষত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। কিছু সূত্র বলছে ওই ইউরেনিয়ামের একটি অংশ এমন গভীরে লুকিয়ে রাখা হয়েছে যেখানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী বোমাও পৌঁছাতে পারবে না। আর এখানেই শুরু হয়েছে আমেরিকার বড় দুশ্চিন্তা, কারণ সামরিক হামলায় ব্যর্থ হওয়ার পর এক পর্যায়ে স্থলবাহিনী পাঠানোর পরিকল্পনাও করা হয়েছিল। উদ্দেশ্য ছিল সরাসরি অভিযান চালিয়ে ইউরেনিয়াম উদ্ধার করা, কিন্তু সেই পরিকল্পনা বাস্তবায়ন করা হয়নি, কারণ ঝুঁকি ছিল অত্যন্ত ভয়াবহ। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, যদি কোনোভাবে এই তেজস্ক্রিয় পদার্থ ক্ষতিগ্রস্ত হয় অথবা বাতাসের সংস্পর্শে ছড়িয়ে পড়ে, তাহলে পুরো এলাকায় মারাত্মক বিপর্যয় তৈরি হতে পারে। ফলে সামরিক বিকল্প থেকে ধীরে ধীরে সরে আসতে শুরু করে ওয়াশিংটন। এখন তাদের প্রধান ভরসা কূটনীতি। বিভিন্ন প্রস্তাব এবং চাপের মাধ্যমে ইরানকে রাজি করানোর চেষ্টা চলছে, কিন্তু তেহরান এখনও অনড়। আর সেই কারণেই রহস্য আরও গভীর হচ্ছে। ধারণা করা হচ্ছে ইস্পাহানের কাছে অবস্থিত একটি বিশাল ভূগর্ভস্থ কমপ্লেক্সে মজুদ রয়েছে ইউরেনিয়ামের বড় অংশ, যে স্থাপনাটি একটি পাহাড়ের নিচে নির্মিত, এতটাই গভীরে যে বাংকার বাস্টার বোমাও সেখানে পুরোপুরি কার্যকর নাও হতে পারে। গত কয়েক বছরে এই এলাকায় একাধিক হামলা হয়েছে। সুড়ঙ্গের প্রবেশপথ ধ্বংস করা হয়েছে, কিছু জায়গা মাটি চাপা দেওয়া হয়েছে, তবুও রহস্যের সমাধান হয়নি। আরেকটি গুরুত্বপূর্ণ স্থান হলো নাতাঞ্জ, ইরানের অন্যতম বড় সমৃদ্ধ কেন্দ্র। সেখানেও হয়েছে ব্যাপক হামলা, কিন্তু হামলার পর ইউরেনিয়ামের কি হয়েছে সেই প্রশ্নের উত্তর আজও অজানা। তারপর আসে ফোর্দো, যেটিকে বিশ্বের সবচেয়ে সুরক্ষিত পারমাণবিক স্থাপনাগুলোর একটি মনে করা হয়। সেখানে হামলার পরও ইরান নতুন প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিতে শুরু করেছে বলে দাবি করা হচ্ছে। স্যাটেলাইট ছবিতে দেখা গেছে কিছু এলাকায় নতুন প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে, যাতে ভবিষ্যৎ হামলা আরও কঠিন হয়ে পড়ে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর আশঙ্কা অন্য জায়গায়। অনেক বিশেষজ্ঞ মনে করেন ইরান হয়তো পরিচিত স্থাপনাগুলোর বাইরেও গোপন স্থানে ইউরেনিয়াম সরিয়ে রেখেছে, যে স্থানগুলোর অস্তিত্বই হয়তো বাইরের বিশ্বের জানা নেই। আর যদি সেটাই সত্যি হয়, তাহলে পরিস্থিতি আমূল বদলে যেতে পারে, কারণ তখন শুধু বোমা বা সামরিক শক্তি দিয়ে এই সংকটের সমাধান সম্ভব হবে না। তেহরানের সহযোগিতা ছাড়া কিছুই করা যাবে না। এখন প্রশ্ন একটাই, ইরানের ইউরেনিয়াম কি সত্যি আমেরিকার নাগালের বাইরে, নাকি চলছে এমন কোনো গোপন খেলা যার পুরো চিত্র এখনো বিশ্ব দেখতে পায়নি? কারণ যতদিন এই রহস্যের সমাধান না হচ্ছে, ততদিন মধ্যপ্রাচ্যের আকাশে ঝুলে থাকবে নতুন এক পারমাণবিক সংকটের ছায়া। একটি ক্ষেপণাস্ত্রের আঘাত, আর তাতে ওলটপালট হয়ে গেছে মধ্যপ্রাচ্যের পুরো ক্ষমতার সমীকরণ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর এখন বিশ্বজুড়ে ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন, আসলে কোথায় আছেন মোজতবা খামেনি? তিনি কি সত্যিই জীবিত, নাকি তেহরান বিশ্বের চোখের সামনে লুকিয়ে রাখছে আরো বড় কোনো সত্য? আলী খামেনির মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর থেকেই রহস্যের কেন্দ্রে চলে এসেছেন তার ছেলে মোজতবা খামেনি।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দাবি করেছেন মোজতবা জীবিত আছেন এবং ধীরে ধীরে দেশের অভ্যন্তরীণ বিষয়গুলোতে সক্রিয় ভূমিকা নিতে শুরু করেছেন। কিন্তু মধ্যপ্রাচ্যে বিশ্লেষকদের অনেকেই বলছেন এখন পর্যন্ত এমন কোনো অকাট্য প্রমাণ প্রকাশ করা হয়নি যা নিশ্চিত করে বলতে পারে মোজতবা খামেনি জীবিত অথবা নিহত। রহস্য আরও ঘনীভূত হয়েছে আরেকটি কারণে। ক্ষমতা গ্রহণের পর তার নামে যে প্রথম বিবৃতি প্রকাশ করা হয় সেটি তিনি নিজে ক্যামেরার সামনে এসে পড়েননি, বরং ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের একজন উপস্থাপক সেই বক্তব্য পাঠ করেন। ফলে প্রশ্ন উঠেছে, তিনি কি গুরুতর আহত নাকি নিরাপত্তাজনিত কারণে সম্পূর্ণ গোপনে রাখা হয়েছে তাকে। পিতার মৃত্যুর পর ইরানের 88 সদস্যের বিশেষজ্ঞ পরিষদ দ্রুত মোজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মনোনীত করে। এরপর ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস, সেনাবাহিনী, পুলিশ এবং গার্ডিয়ান কাউন্সিল তার প্রতি আনুগত্য ঘোষণা করে। অর্থাৎ ক্ষমতার কেন্দ্রগুলো অন্তত আনুষ্ঠানিকভাবে নতুন নেতৃত্বকে মেনে নিয়েছে। তবে ক্ষমতায় এসেই কঠোর বার্তা দিয়েছেন মোজতবা। তার নামে প্রচারিত প্রথম ভাষণে হরমুজ প্রণালী বন্ধ রাখার ঘোষণা আসে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে সরাসরি হুমকি দেওয়া হয়। এতে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে, কারণ বিশ্বের তেল সরবরাহের একটি বড় অংশ নির্ভর করে এই হরমুজ প্রণালীর ওপর। বর্তমানে মোজতবা খামেনি কোথায় অবস্থান করছেন সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করছে না তেহরান। ইরানের দাবি, রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থেই তার অবস্থান গোপন রাখা হয়েছে। কিন্তু সমালোচকরা বলছেন, অবস্থান গোপন রাখা আর জনসমক্ষে না আসার মধ্যে বড় পার্থক্য রয়েছে। এদিকে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যকার দীর্ঘদিনের উত্তেজনা এখন নতুন মাত্রা পেয়েছে। পারমাণবিক কর্মসূচি, হরমুজ প্রণালী এবং আঞ্চলিক আধিপত্য নিয়ে সংঘাত এমন জায়গায় পৌঁছেছে যেখানে একটি ভুল সিদ্ধান্ত পুরো অঞ্চলকে নতুন যুদ্ধে ঠেলে দিতে পারে। এখন পুরো বিশ্বের নজর এক ব্যক্তির দিকে। তিনি কি সত্যি জীবিত থেকে ইরানের জন্য যুদ্ধনীতির নেতৃত্ব দিচ্ছেন, নাকি মধ্যপ্রাচ্যের সবচেয়ে ক্ষমতাধর পরিবারকে ঘিরে তৈরি হয়েছে এমন এক রহস্য যার উত্তর এখনো জানে না কেউ। আর যদি মোজতবা খামেনি সত্যি ক্ষমতার কেন্দ্রে থেকে থাকেন, তাহলে তার প্রথম বড় সিদ্ধান্ত কি মধ্যপ্রাচ্যকে আরো বড় সংঘাতের দিকে ঠেলে দেবে?